পয়লা জুলাই 2018 সকাল 7:15 দিল্লির বুড়ারি এলাকার বাতাস তখনও ভোরের ঠান্ডায় জমে রয়েছে। প্রতিদিনের মতো দুধ দিতে এসে প্রতিবেশী গুরুচরণ সিং লক্ষ্য করলেন গলির কোণের চুন্দাবাদ পরিবারের মুদির দোকানটা এখনও বন্ধ। যে দোকান প্রতিদিন ভোর 5:30 নাগাদ খুলে যায় তা এখনও বন্ধ দেখে গুরুচরণ সিংয়ের মনে খটকা লাগে। তাই তিনি বাড়ির দোতলায় উঠলেন। সিঁড়ি পেরিয়েই কাঠের দরজা খুলতে তিনি যা দেখলেন তাতে তার হাড় হিম হয়ে গেল। ঘরের ভেতরে শাড়ি দিয়ে ঝুলে রয়েছে 10টি নিথর দেহ। চোখ মুখ কালো টেপ দিয়ে বাঁধা, কানে তুলো গোঁজা আর হাতগুলি শক্ত করে পেছনের দিকে বাঁধা, ঠিক যেমন বটগাছের ঝুড়ি ঝুলে থাকে। আর পাশের ঘরের মেঝেতে পড়ে রয়েছে পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলার নিথর দেহ। 2018 সালের পয়লা জুলাইয়ের সেই সকালের কথা ভাবলে আজও দিল্লির মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন একটি ঘটনা যা পুরো দেশে ক্রাইম ইনভেস্টিগেশনের ইতিহাসকে নাড়িয়ে দিয়েছিল। কি এমন ঘটেছিল সেদিন যার জন্য প্রাণ দিতে হয়েছিল পরিবারের 11 জন সদস্যকে? এটা কি ছিল কোনো খুন, নাকি আত্মহত্যা, নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য? নমস্কার, আমি মিলজিৎ। চলুন আজকে ভিডিওতে জেনে নেওয়া যাক সেদিন কি এমন ঘটেছিল বুড়ারির সন্তনগরের সেই বাড়িতে। রহস্যের গভীরে যাওয়ার আগে জেনে নেওয়া যাক এই পরিবারটিকে। সংবাদ মাধ্যম যাদের ভাটিয়া পরিবার নামে চিনত তাদের মূল পদবি ছিল চুন্দাওয়াত। এনাদের আদি বাড়ি রাজস্থানে হলেও 1989 সালে এনারা সপরিবারে দিল্লিতে চলে আসেন। এই পরিবারের প্রধান ছিলেন ভূপাল সিং। এলাকায় তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। সবাই তাকে ভাটিয়া সাব নামে ডাকত, আর সেখান থেকেই প্রতিবেশীরা তাদের ভাটিয়া পরিবার হিসেবে চিনত। পরিবারে ছিলেন 77 বছর বয়সী বৃদ্ধা মা নারায়ণী দেবী, তার 2 সন্তান ললিত ও ভবেশ, 2 ছেলের 2 বউ সবিতা ও টিনা, বিধবা মেয়ে প্রতিভা যিনি মাতাল স্বামীর সংসার ত্যাগ করে ভাইয়ের আশ্রয়ে চলে এসেছিলেন। আর পরিবারের 5 তরুণ সদস্য, 33 বছরের প্রিয়াঙ্কা, 25 বছরের নিতু, 23 বছরের মিনু এবং 15 বছরের 2টি ছোট ছেলে শিবম ও ধ্রুব। প্রতিবেশীদের কাছে তারা ছিল এলাকার সবচেয়ে সভ্য, শিক্ষিত এবং ধর্মীয় স্বভাবের পরিবার। প্লাইউডের ব্যবসা ও মুদির দোকান মিলিয়ে আর্থিক কোনো সংকট তাদের ছিল না। ঘটনার ঠিক 2 সপ্তাহ আগে 33 বছরের প্রিয়াঙ্কার এঙ্গেজমেন্ট হয়েছিল খুব ধুমধাম করে। নয়ডার এক আইটি ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে ঠিক হয়েছিল প্রিয়াঙ্কার। এই খুশিতে ঘরে ঘরে বিতরণ করা হয়েছিল মিষ্টি। পুরো পরিবার নেচে গিয়ে আনন্দ করেছিল। তাহলে মাত্র 14 দিনের ব্যবধানে কি এমন ঘটলো যা এই হাসি খুশি পরিবারটিকে ঠেলে দিল মর্মান্তিক মৃত্যুর মুখে? প্রাথমিকভাবে পুলিশ ভেবেছিল এটা কোনো ডাকাতির ঘটনা, কিন্তু ঘর তল্লাশি করতেই পুলিশের কপালে জমল দুশ্চিন্তার ভাঁজ। প্রথমত, ঘরের দরজায় কোনো জোর করে ঢোকার চিহ্ন ছিল না। দ্বিতীয়ত, আলমারিতে থাকা সোনা দানা, নগদ টাকা সব অক্ষত ছিল। তৃতীয়ত, কোনো মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাহলে কি তারা আত্মহত্যা করেছিল? কিন্তু 15 বছরের 2টো ছেলেও কিভাবে রাজি হলো স্বেচ্ছায় প্রাণ দিতে? এই রহস্যের আসল জোট ছাড়াতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 2004 সালে। সাল 2004। পরিবারের ছোট ছেলে ললিতের জীবনে ঘটে এক ভয়াবহ ঘটনা। স্থানীয় কিছু দুষ্কৃতীর সাথে ব্যবসার জেরে গোলমাল হওয়ায় তারা ললিতকে প্লাইউডের গোডাউনে আটকে রেখে আগুন লাগিয়ে দেয়। মারাত্মকভাবে সবকিছু পুড়ে গেলেও ললিত অলৌকিকভাবে বেঁচে যায়। কিন্তু এই দুর্ঘটনায় চরমভাবে মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে সে তার গলার কণ্ঠস্বর হারিয়ে ফেলে। এরপর 2007 সালে মারা যান পরিবারের প্রধান ললিতের বাবা ভোপাল সিং। বাবার মৃত্যু এবং নিজের কণ্ঠস্বর হারানো, এই 2টি ঘটনা ললিতের মস্তিষ্ককে এক চরম অন্ধকারের দিকে ঠেলে দেয়। বাবার মৃত্যুর কিছুদিন পরই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই ললিতের কণ্ঠস্বর ফিরে আসে, আর কণ্ঠস্বর ফিরে পেতেই ললিত এক অদ্ভুত দাবি করে বসে। সে বলে তার মৃত বাবার আত্মা নাকি তার শরীরে ভর করেছে। ললিত যখন থেকে বাবার গম্ভীর গলায় নির্দেশ দিতে শুরু করলো, অদ্ভুতভাবে ঠিক তখন থেকেই তাদের ব্যবসার উন্নতি হতে লাগলো। ফলে পরিবারের বাকি সদস্যরাও, মা থেকে শুরু করে নাতি নাতনিরা অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করলো যে সত্যি সত্যি মৃত ভোপাল সিং তাদের উপরে নজর রেখেছেন এবং ললিতের মাধ্যমে তাদের পরিচালনা করছেন।
সাইকিয়াট্রিক ভাষায় এই মানসিক অবস্থানকে বলা হয় শেয়ার্ড সাইকোসিস, যেখানে পরিবারের কোনো এক সদস্য মানসিকভাবে অসুস্থ হয়ে কাল্পনিক বা অলৌকিক কিছু বিশ্বাস করতে শুরু করে এবং এই অলৌকিক বিভ্রম আস্তে আস্তে পরিবারের বাকি সদস্যদের মস্তিষ্কেও সংক্রমিত হতে শুরু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘর সার্চ করার সময় পুজোর ঘর থেকে উদ্ধার করে 11টি রহস্যময় ডায়েরি। এই ডায়েরিগুলো কোনো একদিনে লেখা হয়নি, গত 11 বছর ধরে ধারাবাহিকভাবে লেখা হচ্ছিল। ডায়েরির পাতাগুলো ছিল যেন কোনো অদৃশ্য শক্তির নির্দেশনামা। সেখানে লেখা ছিল পরিবারের কে কখন ঘুমাবে, কে কি খাবে, ফোন কখন ব্যবহার করা যাবে, এমনকি প্রিয়াঙ্কার এঙ্গেজমেন্টের পর তার হবু স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও নিখুঁতভাবে লেখা ছিল ওই ডায়েরিতে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল 30শে জুন রাতের ঠিক আগের সিসিটিভি ফুটেজ। গলির উল্টো দিকের সিসিটিভি ক্যামেরায় রাত 10টার দিকে দেখা যায় পরিবারের বড় বউ সবিতা এবং তার মেয়ে নিতু দুটি নতুন প্লাস্টিকের স্টুল কিনে নিয়ে ঘরে ঢুকছে। কিছুক্ষণ পরে দেখা যায় 15 বছরের দুটো ছোট ছেলে শিবম ও ধ্রুব তারের দোকান থেকে পাতলা তার এবং দড়ি কিনে আনছে। তাদের মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, তারা খুব স্বাভাবিকভাবেই এই মারাত্মক সামগ্রীগুলি ঘরে নিয়ে যাচ্ছিল, যা কিছু ঘন্টা পরেই ওদের প্রাণ কেড়ে নেবে। মিডিয়াতে রটেছিল ওই বাড়ির দেওয়াল থেকে 11টা পাইপ বের করা হয়েছিল 11 জনের আত্মা যাওয়া আসা করার জন্য। পরে মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করায় মিস্ত্রি জানায় ওই পাইপগুলি আগে ছিল না, ঘটনার কিছুদিন আগে ললিত ওই পাইপগুলি ওকে লাগাতে বলে। 30শে জুন 2018 রাত তখন 1টা। ডায়েরির শেষ পাতার নির্দেশ অনুযায়ী শুরু হতে চলেছে বট তপস্যা। ললিত সবাইকে বুঝিয়েছিল এটি একটি পবিত্র ধর্মীয় আচার। তারা যদি বট গাছের ঝুড়ির মতো ছাদ দিকে ঝুলে এই তপস্যা সম্পন্ন করে তবে পিতা ভোপাল সিং এর আত্মা নেমে আসবে, আকাশ কেঁপে উঠবে, পৃথিবী কাঁপবে, এক অলৌকিক আলো এসে তাদের বাঁচিয়ে দেবে এবং তারা অমর হয়ে যাবে। রাত 1টা থেকে 2টোর মধ্যে একে একে পরিবারের সকল সদস্য মাত্র 5টি প্লাস্টিকের স্টুল ভাগ করে নিয়ে তার উপরে দাঁড়ায়। চোখ বাঁধা, মুখ বাঁধা, হাত বাঁধা। ছোট বাচ্চারাও তাদের বাবা মায়ের অন্ধবিশ্বাসে নিজেদের সঁপে দিল ফাঁসির দড়িতে। তারা কিন্তু মরতে চায়নি, তারা বিশ্বাস করেছিল কয়েক মিনিট পর মৃত ভোপাল সিং এর আত্মা এসে তাদের উদ্ধার করবে। এবার একের পর এক সব স্টুলগুলি উল্টে গেল, কিন্তু কোনো আত্মা আসেনি, আকাশ কেঁপে ওঠেনি, কোনো আলো এসে তাদের বাঁচায়নি। আসল সত্যিটা হলো কোনো অলৌকিক শক্তি তাদের বাঁচাতে আসেনি। এই অন্ধবিশ্বাসের ফাঁদে পড়েই এক নিমেষে শেষ হয়ে গেল একটা পুরো পরিবার। দিল্লি পুলিশ তাদের চূড়ান্ত সাইকোলজিক্যাল অটোপসি রিপোর্টে স্পষ্ট করে জানায় এটি কোনো আত্মহত্যা বা হত্যা ছিল না, এটি ছিল অন্ধবিশ্বাসের বশে ঘটে যাওয়া এক চরম দুর্ঘটনা। ললিত এবং তার স্ত্রী টিনাকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। পুলিশের কাছে আজ হয়তো কেসটা বন্ধ হয়ে গেছে, ডায়েরিগুলো উদ্ধার হয়েছে, কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, সত্যিই কি ললিত একা পুরো পরিবারকে এটা করতে বাধ্য করেছিল, নাকি এর পেছনে ছিল আরও কোনো গভীর রহস্য যা আমরা আজও বুঝে উঠতে পারিনি? এই ঘটনাকে আপনি কি অন্ধবিশ্বাস বলবেন নাকি মানসিক অসুস্থতার চরম পরিণতি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে মোটিভেশনের কাজ করে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।